ফাইনালি টিকিট কেটে ভেতরে ঢুকেও পড়েছি। অর্ডার দিয়েছি, দেখতেই পাচ্ছ মেনু কার্ড হাতে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM স্টাইল। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। আজকে একটা অন্য জায়গায় যাওয়ার আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড বৃষ্টি, কয়েকদিন ধরে অনেক জায়গায় জল জমে গেছে, বন্যাও হয়ে গেছে। তো সবাই একটাই কথা বলবো, সাবধানে থেকো, ভালো থেকো। আর বেশি কথা বাড়াচ্ছি না, একটু যাওয়ার জন্য আজকে রেডি হয়েছি। এখানেও প্রায় বলতে পারো মেঘলাই হয়ে গেছে, এখন বাজে বিকেল 3:30 মতো। তো চলো যেতে যেতে কথা বলছি, কোথায় যাচ্ছি, কী করছি সবটা শেয়ার করছি, দেখতে থাকো। রেডি হয়ে ক্যাবে উঠে পড়েছি, এবার চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। কোনোদিনও যদিও এখানে আসেনি, আমার প্রথমবার আসা, তাই প্রথম তোমাদের সঙ্গে ভিডিওতেও শেয়ার করব। পেছনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলার গেট, আর তার ঠিক কিছুটা এগিয়ে এলেই হচ্ছে মিউজিয়ামের রাস্তা। তো দেখি ভেতরে কি আছে, কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আসা। এবার না দেখলে আমি নিজেও জানি না কী কী আছে। চলো দেখতে থাকো। এটা খুবই সুন্দর। যখন বাড়ি থেকে বেরোলাম তখন কি সুন্দর রোদ্দুর উঠেছিল। এখন শুধু মেঘের অবস্থাটা দেখো, এতটা কালো মেঘ চারিদিকে। জানি না বৃষ্টি আসবে কিনা, যা দেখছি অবস্থা মনে হচ্ছে এই বৃষ্টি এলো। তো যাই হোক, আগে ঘোরা হয়ে যাক, তারপরে দেখি। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিকে পরখ ও অনুভব করার জন্য কলকাতায় সদ্য খোলা হয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। পশ্চিমবঙ্গের প্রথম মিউজিয়াম তো বটেই, পাশাপাশি ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়ামের তকমাও এখন এরই দখলে। কলকাতা ছাড়া ভারতের অন্য এয়ারক্রাফট মিউজিয়ামটি বিশাখাপত্তনমে অবস্থিত। নিউটাউন থানার কাছে ডিজে ব্লক অ্যাকশন এরিয়া ব্লকে অবস্থিত কলকাতার এই এয়ারক্রাফট মিউজিয়াম। ফাইনালি টিকিট কেটে ভেতরে ঢুকেও পড়েছি। আর ফাইটার জেটের ভেতরে ঢুকেছিলাম, ওখানে ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ নয়, তাই জন্য বললো গার্ড যারা আছে ওরা বলেছে যে আপনারা বাইরেই ভিডিও করুন, ফটো করুন, কোনো অসুবিধে নেই। তাই ভেতরে কি আছে ওটা আর দেখাতে পারলাম না, তবে বাইকটা যতটা যা আছে তোমাদের ভিডিও করে পুরোটা দেখাচ্ছি। গত 8ই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এই মিউজিয়ামটি। প্রবেশ মূল্য হিসেবে 30 টাকা নির্ধারণ করা হয়েছে, যদিও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে এই মিউজিয়ামে। মিউজিয়ামে পা রাখলেই চোখে পড়বে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান সাজানো আছে চারিদিকে। এই বিমানগুলির মধ্যে কয়েকটি বিশ্বের সেরা বিমানের একটি। এখানে রয়েছে বিখ্যাত অ্যালবাট্রস যুদ্ধ বিমানটি, বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম টার্বোপ্রপ হিসেবে বিবেচিত হয়, তবে এই বিমানটির ওজন প্রায় 110 টন। মিউজিয়ামটিতে প্রদর্শিত কিছু বিমানের ওপর লেখা রয়েছে নির্দিষ্ট যুদ্ধের নাম। কার্গিল, প্যারাক্রম এবং ক্যাকটাসের মতো বিখ্যাত যুদ্ধে ব্যবহৃত বিমানগুলি রয়েছে এখানে। এছাড়াও রয়েছে অন্যান্য ক্ষেপণাস্ত্র বাহক এবং কিছু ফ্লাইট গানার। মিউজিয়ামটির সামনে এবং পেছনে রয়েছে প্রচুর ককপিট। বন্দুকধারীদের কাছে রয়েছে মিনিটে 1200 রাউন্ড হারে 8 ইঞ্চি গুলি চালানো সম্ভব এমন ক্ষমতাসম্পন্ন বিশেষ বন্দুক। মিউজিয়ামটি 2 একর জমির উপর দাঁড়িয়ে রয়েছে। অত্যাধুনিক এয়ারক্রাফট মিউজিয়াম নির্মাণে খরচ হয়েছে প্রায় 10 থেকে 11 কোটি টাকা। প্রদর্শনীতে থাকা কিছু বিমানকে তামিলনাড়ুর নৌবাহক INS রাজলি থেকে 16টি ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল। তারপরে এখানে সেগুলিকে আবার একত্রিত করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়াতে প্রায় 15 দিনের বেশি সময় লাগে। এই ধরনের অভিনব প্রচেষ্টাকে কুর্নিশ জানাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আসতেই হবে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামটি দেখতে।
হচ্ছে পার হেড 30 টাকা করে, এবার যতজন আসবে সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে। ওদিকটা হচ্ছে বাচ্চাদের পার্ক আছে, আর এদিকটা হচ্ছে ওই যেটা বললাম জেট, ওটা। আর সেভাবে কিছু নেই দেখার, তবে জায়গাটা খুবই সুন্দর, বেশ নিরিবিলি এলাকা আছে, তোমরা এলে সবারই ভালো লাগবে। এয়ারক্রাফট থেকে বেরিয়ে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, তবে সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, ঘুরতে আসবো বলে। তবে এখানে যে রেস্টুরেন্টটা আছে খুব একটা ভালো নয়, মানে আমার খুব একটা পছন্দ হলো না, তাই জন্য ভাবলাম একটু বাইরে অন্য কোথাও গিয়ে খাবো। যেখানে যাব সেখানে আগে একবার গেছিলাম, যদিও শেয়ার করেছিলাম ছোট্ট মিনি ব্লগে। আজকে যদি দেখাই তাহলে ওটা হয়তো বড় ব্লগে যাবে, তো ওটা দেখবে। অনেকটা পুরোটা ভিডিও দেখাবো, কারণ আগের দিন সেভাবে ভিডিও করতে পারিনি, সেরকম সময় ছিল না। আর মাঝে মাঝে একটু একটু বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, তাই জন্য ওয়েদারটা খুব সুন্দর, আর আকাশটাও আজকে দেখতে খুব ভালো লাগছে। আর ক্যাব বুক করেছি, আসছে, ততক্ষণে ভাবলাম এখানে একটা ঝিল আছে, ঝিলের পাড়ে দাঁড়াই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। টিপটিপ টিপটি করে বৃষ্টি পড়ছে, হয়তো ক্যামেরায় খুব একটা বুঝতে পারছো না, তবে ওয়েদারটা খুবই সুন্দর, একটুও গরম নেই, তাই জন্য আজকে খুবই ভালো লাগছে। আর এই মিউজিয়ামটা ফার্স্ট টাইম এলাম, এটা ঠিক কথা, কিন্তু সত্যি বলছি এসে খুব ভালো লাগলো, একদম নতুন একটা জিনিস দেখতে পেলাম। আমরা যেরকম টিভিতে ওই জেট প্ল্যানগুলো দেখি না, তোমার ওই কী বলে, ওই ফাইটারের যে যুদ্ধগুলো হয়, যে ইনস্ট্রুমেন্ট চালিয়ে, তো এটাও সেম, দেখে খুব ভালো লাগলো। তবে ওই জিনিসটা এতদিন ধরে মিউজিয়ামে রেখেছে মেনটেন করে, এটাও অনেকটা সত্যি দেখার একটা জিনিস। তো তোমরা এলে কখনো ঘুরে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে, এটুকুই বলবো। আবার এরপর কোথায় যাচ্ছি দেখাচ্ছি, চলো। বুক করেছিলাম, ক্যাব চলে এসেছে, এবার চলো ক্যাবে উঠি। ধামসা রেস্টুরেন্ট। আগের বারে আমরা ছোট্ট একটা মিনি ব্লগে দেখতে পেয়েছিলাম, এবারে পুরো জিনিসটা, জায়গাটা পুরোটা দেখাবো, কন্টিনিউ করবে। আজকে প্রচণ্ড ভিড়, কারণ আজকে সানডে আছে। দেখি মেনুতে কি কি আছে না আছে, আর পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। খুব ভালো, গ্রামের পুরো যেটা হয় না ধামসা, মানে ধরো ওই তবলা মাদল টাইপের যেটা হয়, এবার ওর ভেতরে হচ্ছে এসি আছে, মানে ধামসার যে কাটিংটা করেছে ওর ভেতরে এসি আছে। এবার বাইরে তোমরা চাইলে এরকম সিট আছে, মানে কাঠের গুঁড়ি দিয়ে বানানো আছে, এবার সিটগুলো আছে, এখানে বসেও খাওয়া যেতে পারে। তবে এসিতে একটু দামটা বেশি, এদিকটা একটু দাম কম। সুন্দর, কি সুন্দর গান বাজছে, এরকম একটা অ্যাম্বিশন, মনোরম দৃশ্য, এরকম তোমরা কি বলে উপভোগ করতে করতে তোমরা এরকম খাবার খেতে পারবে। আর সবটাই বাঙালি খাবার। এখানে যারা ধরো খাবার সার্ভ করে তারা কি সুন্দর তোমার ধুতি পরে আর গামছা কোমরে বেঁধে, মানে বাঙালিয়ানার যেটা হয় সেটা, ওই রকম একটা পরিবেশ সৃষ্টি। আর কি সুন্দর গাছের ফাঁকে ফাঁকে একটা গান বাজে, বাংলা গান, যেটা দেখতে খুব ভালো লাগে। আর ওদিকটা হচ্ছে উপরে খড়ের চালা মতো আছে, তার নিচে বসে খেতে পারো। আর আমি যেখানটায় বসছি এখানে হচ্ছে এটাও সেম, উপরে খড়ের চালা আছে, নিচে বসে খেতে পারো। আর চাইলে তোমরা ভেতরে, তবে হ্যাঁ একটা জিনিস কি, আগে থেকে তোমাদের টিকিট বুক করতে হবে, বুক মাই শোতে টিকিট বুক করতে পারো, ঠিক আছে? নাহলে কিন্তু এখানে এলে ঢুকতে দেবে না, আগে থেকে বুকিং করে তাহলেই আসতে হবে। আর রাত্রেবেলা যখন চারিদিকে তোমার কি বলে আলো যখন জ্বলে তখন সেটা একরকম দেখতে লাগে, আর দিনের বেলা এই পরিবেশটা এটা আরেক রকম দেখতে লাগে। তবে দিনের বেলার পরিবেশটা খুবই সুন্দর। ইকো পার্কের যে 5 নম্বর গেট আছে না, 5 নম্বর গেটের একদম শেষ প্রান্তে এই রেস্টুরেন্টটা পড়ছে। এবার তোমরা এখানে এসে পুরো বাঙালি খাবার যেটা হয় তোমরা সেটা এনজয় করে খেতে পারো। তো এখন অর্ডার দিয়েছি, দেখতেই পাচ্ছ মেনু কার্ড হাতে আছে। বরিশালের থালি যেটা আগেরবারে খেয়েছিলাম ওইটা একটা অর্ডার দিয়েছি। আর স্টার্টারে হচ্ছে একটা পকোড়া টাইপের একটা মাছের আইটেম, ওটা একটা অর্ডার দিয়েছি। তো ওটা আসুক, কিনে খাবো। আর গেলে তো দেখাচ্ছি কী কী বরিশালের থালিতে কী কী থাকে আইটেম। হ্যাঁ,
তবে তার আগে একটা কথা বলি, এখানে তোমরা এলে যেটা বললাম আগে থেকে একটু বুকিং করে আসতে হয়, নাহলে কিন্তু সিট পাওয়াটা খুব চাপের হয়ে যায়, ওরা অতটা অ্যালাউ করে না। আর বাইরে বসে খাওয়ার একটা আলাদা মজা, ভেতরে বসে খাওয়ার একটা আলাদা মজা। তোমরা যদি এসে এখানে খেতে যাও, বাইরে সিটগুলো বুকিং করে খাবে, ওটা তারা বেশি এনজয় করতে পারে। একটা স্টার্টার অর্ডার করেছিলাম, চলে এসছে। ভেটকি মাছের একটা রেসিপি আছে, ওটা খেয়ে নিই, তারপরে মেন কোর্সে যাই। মেন কোর্স চলে এসছে। মেন কোর্সের মধ্যে এটা হচ্ছে তোমার ঘি ভাত আছে, যেটার সঙ্গে একটা লঙ্কা লেবু দিয়েছে, আর এটা একটা হচ্ছে তোমার ফিশ কালিয়া যেটা, আর এটা একটা হচ্ছে চচ্চড়ি, প্রচুর লতি ঝাল টাইপের, আর এটা হচ্ছে তোমার বেগুনের ভাজা, আর এটা হচ্ছে পোস্ত চিকেন, এটা ডাল, আর এটা ফিশ তো বললাম, আর এটা হচ্ছে পোস্ত করা। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে কথা। এখন মেন কোর্স খাচ্ছি। এখানে আছে পাঁপড়, আর হচ্ছে যেটা ডেজার্টে যেটা থাকে ওটা, আর এদিকে হচ্ছে রান্না খুব ভালো হয়েছে, পুরো বাঙালি রান্না, বাঙালি খাবার, মানে পুরো বাড়ির রান্না যেমন হয় ঠিক ওইভাবে। একটুও রান্না কোনোটা রিচ নয়, একদম লাইট ওয়েটের একদম খাবার। আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে যে মেনুগুলো পাওয়া যায় হুটহাট করে, কিন্তু কলকাতার সব জায়গায় সেই জিনিসগুলো পাওয়া যায় না, যেটা এখানে এলে তোমরা খেতে পারবে। আর সকাল থেকে এমনি আমার সেভাবে খাওয়া হয়নি, পুরোটা আমি খাই, তখন তোমরা দেখতে থাকো ভিডিওটা। খেতে খেতে সন্ধে হয়ে গেল। সন্ধে ধামসার পরিবেশটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, ওটা একবার দেখো। ধামসা রেস্টুরেন্টে এসেছিলাম ইকো পার্কের পুরো পাশে, তাই পার্কে না ঢুকলে মনটা খারাপ হয়ে যাবে, তাই জন্য ভাবলাম একটু পার্কে ঘুরে আসি। তো দেখি, পার্কে চলো বাড়ির ভিতরে। ইকো পার্কে অনেক স্মৃতি, কি বলবো। একবার আমি দিদি, হ্যাঁ ডেলি মানে ইকো পার্ক এখন বাড়ির হয়ে গেছে। একবার আমি দিদি মা বাবা সবাই মিলে প্রায় 2 থেকে 3 বার এসেছিলাম, আবার আমি প্রায় আসি, মাঝে মাঝে একাও এসেছি, এরকমও হয়েছে। তো এখানে অনেক স্মৃতি, আর নতুন করে আর কি বলবো, এর আগে অনেক ব্লগেও আমার দেখেছো।
ভিডিওটা এখানে এন্ড করছি। বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ বেরিয়েছি, অনেক দিন পর একটু ঘুরলাম, ভালো লাগলো। তবে আজকে আমার ভিডিওটা হয়তো একজন দেশের বাইরে থেকে দেখবে, জানি না ওর মন খারাপ করবে কিনা। যদি মন খারাপ করবে তাহলে তাড়াতাড়ি ফিরে আসবে, আর যদি না করে তাহলে আর এখন আসবে না। যার কথা বলছি সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, ইকো পার্কে এসে আজকে আমার মনটা সবথেকে বেশি খারাপ লাগলো যে এর আগে সবাই মিলে একসঙ্গে, ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে ঘুরতে এসেছিলাম, আর জানি না সেটা কোনো দিনও আর হবে কি না। সবাই যেন ছড়িয়ে ছিটিয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। কারণ আজকের ডেটে নিজে নিজে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে এই একাকিত্বের দুনিয়ায়। তো ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।